Hi, I am Nipok Nag and you are watching Nag English Tutorial. আজ আমরা ক্লাস 12 এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রোজ স্ট্রং রুটস যেটি এপিজে আব্দুল কালামের লেখা। এই প্রোজটির প্রত্যেকটি লাইনের মানে এবং ব্যাখ্যা সহ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটু জেনে নিই। ফুল নেম আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। বার্থ 15th অক্টোবর 1931, 1931 সালের 15 অক্টোবর তার জন্ম। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড দি 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো তিনি একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন এবং 11তম প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি ছিলেন ভারতের। সময়কালটা ছিল 2002 থেকে 2007 পর্যন্ত। He worked in Defense Research and Development Organization, যেটাকে শর্টে DRDO বলা হয়। তিনি সেখানে কাজ করেছিলেন এবং আরও কাজ করেছিলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে শর্টে ইসরো বলা হয়। এরপরে হি ইজ নোন অ্যাজ দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত সবাই আমরা জানি। এরপর হি হ্যাজ রিসিভড সিভারাল অ্যাওয়ার্ডস ইনক্লুডিং ভারত রত্ন, ইন্ডিয়াজ হাইয়েস্ট সিভিলিয়ান অনার অ্যান্ড পদ্মভূষণ। এছাড়া আরও রয়েছে পদ্মবিভূষণ, এই সমস্ত যে অ্যাওয়ার্ডগুলো তিনি জিতেছিলেন। এরপরে আছে দেখো, হি ডাইড উইথ এ কার্ডিয়াক অ্যারেস্ট অন 27th July 2015 while delivering a lecture at Indian Institute of Management in Shillong। 27 জুলাই 2015 সালে শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে যখন একটি লেকচার ডেলিভার করছিলেন তখন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। এরপরে দেখো, এই স্ট্রং রুটস এই যে প্রোজটি, এই প্রোজটি সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো এটা তোমাদেরই বইয়ের অংশ তোলা, বইয়েই আছে তোমাদের। দেখো, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তো ডক্টর এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী উইংস অফ ফায়ার, সেটি থেকেই নেওয়া হয়েছে এই স্ট্রং রুটস নামের এই অংশটুকু। এবং এই যে অটোবায়োগ্রাফি, এটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী কাকে বলে? নিজের জীবনী যদি নিজে লেখা হয় সেটা আত্মজীবনী। তো এটা এপিজে আব্দুল কালাম এই উইংস অফ ফায়ার নিজেই লিখেছিলেন, যদিও একজনের সাহায্য নিয়েছিলেন, তাও এটা নিজেই লিখেছিলেন বলা যায়। এবং এটা তারই অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকেই নেওয়া হয়েছে স্ট্রং রুটস। In this extract he talks about his childhood in his hometown। তো এই যে অংশটুকু, এই অংশটাতে কি বলেছেন? হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তার ছোটবেলাকার কথা বলেছেন। ইন হিজ হোম টাউন, তার যে হোম টাউন রামেশ্বরম সেখানের। দি পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ অথার্স আর্লি লাইফ অ্যান্ড দি ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। দি পিস প্রেজেন্টস, এই পিসটি উপস্থাপনা করেছে কি? এ ডিলাইটফুল স্কেচ, এটা একটা সুন্দর চিত্র অফ অথার্স আর্লি লাইফ, এই অথার এপিজে আব্দুল কালামের ছোটবেলাকার। অ্যান্ড দি ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ, তার যে আধ্যাত্মিক গ্রোথ হয়েছিল ছোটবেলাতে যেরকমভাবে, তিনি সেইটি এখানে বর্ণনা করেছেন। তো চলো এবার প্রোজটা শুরু করা যাক। I was born into a middle-class Tamil family in the Iceland town of Rameswaram in the erstwhile Madras state। তো কি বলা হচ্ছে? I was born into a middle-class Tamil family। আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দি আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম দ্বীপ শহরে। ইন দি erstwhile Madras state, তৎকালীন ম্যাড্রাস স্টেটে। তো তৎকালীন বলা হচ্ছে কেন? কারণ এই ম্যাড্রাস স্টেটটা বর্তমানে চেন্নাই নামে পরিচিত এবং এই চেন্নাই তামিলনাড়ু স্টেটের অন্তর্গত, তাই জন্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট বলা হচ্ছে তৎকালীন ম্যাড্রাস স্টেটে। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি possessed great innate wisdom and a true generosity of spirit। তো কি বলা হচ্ছে? দেখো, মাই ফাদার জৈনুল আবদিন, আমার বাবা জৈনুল আবদিন,
অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিনের হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, যে প্রথাগত শিক্ষা সেটা কিন্তু বেশি ছিল না। প্রথাগত শিক্ষা কোনগুলো? যেগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষা সেগুলোকে প্রথাগত শিক্ষা বলা হয়। তো সেই প্রথাগত শিক্ষা কালামের বাবার বেশি পরিমাণে ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি বেশি পরিমাণে যে সম্পত্তি, টাকা পয়সা, সেগুলোও কিন্তু বেশি ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকারী ছিলেন গ্রেট ইনেট উইজডম, প্রচুর সহজাত প্রজ্ঞার। তো এই যে উইজডম বা প্রজ্ঞা জিনিসটা কি? আরেকটি ওয়ার্ড রয়েছে নলেজ বা জ্ঞান, খুব কাছাকাছি দুটো মানে। তো নলেজ যে জ্ঞান সেটা আমরা বই পড়ে অর্জন করতে পারি, এবং এই যে প্রজ্ঞা সেটা আমরা জীবনের যে এক্সপিরিয়েন্স বা জীবনের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা এই প্রজ্ঞাটাকে অর্জন করতে পারি। তো তাহলে বলা যেতে পারে, ধরো একজন 30 বছর বয়সী একজন যুবকের, যার ধরো MA করা আছে, PhD করা আছে, তার থেকে একজন 70 বছর বয়সী ব্যক্তির তার কিন্তু প্রজ্ঞা বেশি, যদিও ওই 30 বছর বয়সী যুবকের জ্ঞানটা বেশি হতে পারে। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং একটি সত্যিকারের মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তো হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার একজন আদর্শ সাহায্যকারী ছিল ইন মাই মাদার আসিয়াম্মা, আমার মা আসিয়াম্মার মধ্য দিয়ে। অর্থাৎ কালামের মা আসিয়াম্মা ছিলেন কালামের বাবার আদর্শ সাহায্যকারী। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. তো কি বলা হচ্ছে? I do not recall, আমার মনে পড়ে না, দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, তিনি কতজন মানুষকে প্রত্যেক দিন খাওয়াতেন সেই নাম্বারটা আমার মনে পড়ে না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি কিছুটা নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স, যে বেশি সংখ্যক বাইরের লোক, এট উইথ আস, আমাদের সঙ্গে খেতেন, দেন অল দি মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তো আমাদের যে ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সেই মেম্বারের থেকে বেশি সংখ্যক বাইরের লোক এসে খেয়ে যেতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তো কি বলছে? মাই পেরেন্টস, আমার বাবা মা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, শ্রদ্ধা পেতেন লোকেদের কাছ থেকে, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ওয়ান অফ হার ফরবিয়ার্স হ্যাভিং বিন বিস্টোয়ার্ড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ। বলা হচ্ছে কি, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড, অর্থাৎ আমার মায়ের যে বংশটা সেটা হচ্ছে বেশি রেসপেক্টেড। ডিস্টিংগুইশড মানে রেসপেক্টেড বা খানদানি বলা যেতে পারে বা বিশিষ্ট বলা যেতে পারে। তো বেশি রেসপেক্টেড একটা বংশ ছিল। কারণটা কি না, ওয়ান অফ হার ফরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বিস্টুয়ার্ড, তাকে অর্পিত করা হয়েছিল বা তাকে দেওয়া হয়েছিল দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ, ব্রিটিশরা তাকে বাহাদুর টাইটেল দিয়েছিল, এবং এই জন্যই তার বংশটা বেশি রেসপেক্টেড ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস। তো কালাম কি বলছে? আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন, অর্থাৎ কালামেরা অনেক ভাই বোন ছিলেন এবং তাদের মধ্যে একজন ছিলেন কালাম। এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, অর্থাৎ আনডিস্টিংগুইশড মানে অচিহ্নিত বা অবিশিষ্ট বা মনে রাখার মতো কিছু নয় আর কি, এরকম। তো কালাম তার নিজের যে অ্যাপিয়ারেন্সটা, যে আবির্ভাবটা, সেটা দিচ্ছেন ছোটবেলার। এ শর্ট বয়, একজন ছোট্ট ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, একটা অখ্যাত লুক ছিল তার। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, তিনি জন্মগ্রহণ করেছিলেন টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, লম্বা এবং দেখতে ভালো বাবা মায়ের থেকে। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. তো উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। অর্থাৎ পৈতৃক বাড়ি বলতে তাদেরই কোনো পূর্বপুরুষ ওই বাড়িটি তৈরি করেছিলেন, তো সেই বাড়িতেই তারা বসবাস করতেন।
হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দি 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. তো বলা হচ্ছে কি, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল খুব বড় সড়ো একটা পাক্কা বাড়ি, পাক্কা বলতে কংক্রিটের তৈরি বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটি ছিল চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি, অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমে যে মস্ক স্ট্রিট রয়েছে সেই জায়গাতে এই বাড়িটি অবস্থিত ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তো বলছে কি, মাই অস্টিয়ার ফাদার, আমার যে কঠোর বাবা, ইউজ টু অ্যাভয়েড, তিনি অ্যাভয়েড করতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস, যে অপ্রয়োজনীয় যে স্বাচ্ছন্দ্যগুলো সেগুলোকে, অ্যান্ড লাক্সারিজ, এবং যে বিলাসিতাগুলো ছিল সেইগুলোকে, অর্থাৎ তার বাবা সিম্পলভাবে বসবাস করতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, অর্থাৎ কি বলা হচ্ছে, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত যে দরকারি জিনিসপত্রগুলো ছিল সেগুলো যোগান দেওয়া হতো। ইন টার্মস অফ ফুড, যেগুলোর মধ্যে ছিল খাবার, মেডিসিন ঔষধপত্র ছিল, অর ক্লদিং এবং জামা কাপড় ছিল, সমস্ত জিনিসপত্রগুলো, এই সমস্ত জিনিসপত্রগুলো যোগান দেওয়া হতো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ইনফ্যাক্ট আসলে, আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, আমার ছিল খুব সুরক্ষিত ছেলেবেলা, ম্যাটেরিয়ালি বস্তুগত দিক থেকে, অ্যান্ড ইমোশনালি এবং মানসিক দিক থেকে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি স্বভাবত বা সাধারণত মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দি ফ্লোর অফ দি কিচেন, রান্নাঘরের মেঝের ওপরে বসে। সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, অন হুইচ সি দেন ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তো কি বলা হচ্ছে, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলা পাতা রাখতেন, অন হুইচ, যার উপরে সি দেন ladled রাইস, অর্থাৎ হাতাতে করে ভাত দিতেন, অর্থাৎ এই যে ল্যাডেল মানে হাতা, সেটাকে এই ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ল্যাডেল রাইস, অর্থাৎ হাতাতে করে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সাম্বার মানে এক ধরনের ডাল, তো অ্যারোমেটিক সাম্বার সুগন্ধি ডাল। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকিল, এক ধরনের বাড়িতে তৈরি ঝাল ঝাল আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা ফ্রেশ তরতাজা কোকোনাট চাটনি, অর্থাৎ নারকেলের চাটনি দিতেন। দি শিভা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তো কি বলা হচ্ছে, দি শিভা টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটি তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে খুব বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটি আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ ছিল। অর্থাৎ রামেশ্বরম একটি শিব মন্দির ছিল এবং সেই শিব মন্দিরটার জন্য রামেশ্বরম বিখ্যাত হয়ে উঠেছিল তীর্থযাত্রীদের কাছে, এবং সেই শিব মন্দিরটি কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. তো বলা হচ্ছে, আওয়ার লোকালিটি, আমাদের যে লোকালিটি, অর্থাৎ লোকাল যে এরিয়াটা চারপাশটা, ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, অর্থাৎ প্রধানত মুসলিমদের বসবাস ছিল। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিছু সংখ্যক হিন্দু ফ্যামিলিও বাস করত, লিভিং অ্যামিকেবলি, তারা বাস করত বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার ইউজ টু টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স।
বলছে কি দেয়ার ওয়াজ, সেখানে ছিল এ ভেরি ওল্ড মস্ক, একটি খুব পুরানো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের ওই লোকালিটিতে। হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা ইউজড টু টেক, আমাকে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meanings of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. তো কি বলছে, I had not faintest idea, ক্ষীণতম ধারণাও ছিল না, of the meaning of the Arabic prayers chanted, অর্থাৎ ওদের যে প্রেয়ার, সেই প্রার্থনাটা সেটা হচ্ছে অ্যারাবিক ভাষায় উচ্চারণ করা হয়। তো সেই যে অ্যারাবিক ভাষা, সেই অ্যারাবিক ভাষা সম্পর্কে এই এপিজে আব্দুল কালামের ক্ষীণতম ধারণাটুকুও ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি নিশ্চিত ছিলাম, দ্যাট দে রিচড গড, সেগুলো ভগবানের কাছে পৌঁছাতো। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তো কি বলছে, when my father came out of the mosque, যখন আমার বাবা ওই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দি প্রেয়ার্স, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার। মেনি অফ দেম, অনেকেই, তাদের মধ্যে অনেকেই, অফার্ড বোলস অফ ওয়াটার, বাটিতে করে জল অফার করতেন, টু মাই ফাদার, আমার বাবাকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যিনি ওই জলগুলোর মধ্যে তার হাতের যে ফিঙ্গারগুলো রয়েছে, আঙুলের যে ডগাগুলো রয়েছে, সেগুলোকে তিনি ডুবাতেন, ইন দেম, সেগুলোর মধ্যে, অর্থাৎ জলের মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। দিস ওয়াটার, এই যে জল, ওয়াজ দেন ক্যারিড, তারপরে নিয়ে যাওয়া হতো, হোম, বাড়িতে, ফর ইনভ্যালিডস, যারা অসুস্থ থাকতো বাড়িতে। অর্থাৎ এই যে জিনিসটা, সেটা হচ্ছে বলা যেতে পারে সেই যে আমাদের একটা কুসংস্কার রয়েছে, যে জল পড়া, নুন পড়া যে ব্যাপারগুলো রয়েছে, সেই জল পড়ার ব্যাপারটা হয়তো এটা। I also remember people visiting our home to offer thanks after being cured. তো বলা হচ্ছে কি, I also remember, আমার এটাও মনে পড়ে, people visiting our home, মানুষেরা আমাদের বাড়িতে আসতো, to offer thanks, ধন্যবাদ জানাতে, after being cured, সুস্থ হওয়ার পরে। Father always smiled and asked them to thank Allah the merciful. তো বলছে কি, বাবা সর্বদা কি করতেন, হাসতেন, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে, দি মার্সিফুল, যিনি করুণাময়, তাকে ধন্যবাদ জানাতে বলতেন। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তো বলা হচ্ছে কি, দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের উচ্চ পুরোহিত, বলা যেতে পারে প্রধান পুরোহিত, তিনি কে, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার ভেরি ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. বলা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। ভিভিড মেমোরিজ বলতে পরিষ্কার মেমোরিগুলো, অর্থাৎ ছোটোবেলাকার যে স্মৃতিগুলো, যেগুলো ভালোভাবে মনে আছে, সেই স্মৃতিগুলোর মধ্যে একটা হলো কি, অফ দি টু মেন, ওই দুজন মানুষের, দুজন মানুষ বলতে ওই পক্সি লক্ষ্মণ শাস্ত্রী এবং তার বাবার কথা বলা হচ্ছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা তাদের যে প্রথাগত বেশভূষা বা পোশাক, সেগুলো পরে থাকতেন। অর্থাৎ এই পক্সি লক্ষ্মণ শাস্ত্রী একজন পুরোহিত হিসেবে যেরকম পোশাক পরে থাকা উচিত, সেরকম পোশাক পরে থাকতেন, এবং কালামের বাবা একজন
ইসলাম ব্যক্তি হয়ে বা মোল্লা হয়ে যেরকম পোশাক পরে থাকা উচিত তিনি সেরকমই পোশাক পরে থাকতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা যে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। আধ্যাত্মিক বিষয় বলতে যে ধর্মালোচনা যেটাকে বলা হয়, ঠিক সেই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করতেন। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. তো বলছে when I was old enough to ask questions, অর্থাৎ কালামের যখন প্রশ্ন করার মতো বয়স হয়েছিল, তাই জন্য বলছেন when I was old enough, যখন আমার বয়সটা যথেষ্ট পরিমাণে হয়েছিল, to ask questions, প্রশ্নগুলো জিজ্ঞাসা করার জন্য, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম about the relevance of prayer, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। অর্থাৎ আমরা প্রার্থনা করব কেন, কেন প্রার্থনা করব, এই জিনিসটা জিজ্ঞাসা করেছিলাম। My father told me there was nothing mysterious about prayer. তো মাই ফাদার, আমার বাবা, টোল্ড মি, আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস, অর্থাৎ সেখানে কিছু রহস্য কোনো ব্যাপার নেই অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার মধ্যে। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল। তো বলছে রাদার, বরং, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, এই প্রার্থনাটা একটা সম্ভাব্য যোগাযোগ ঘটায় বা সংযোগ সাধন ঘটায় অফ দি স্পিরিট বিটুইন পিপল, মানুষের আত্মার মধ্যে। অর্থাৎ মানুষের আত্মার মধ্যে বলতে ধরো একটা জায়গাতে অনেক মানুষ, ধরো 100 জন মানুষ প্রার্থনা করছে, ওই যে 100 জন মানুষ প্রার্থনা করছে, ওই 100 জন মানুষ প্রার্থনার মধ্য দিয়ে একজনকেই ডাকছেন, সেটাকে ওই আল্লাহ বা ভগবান। তো সকলের মনটা গিয়ে ওইখানেই মিলিত হয়েছে। তো এইভাবেই আমাদের যে প্রার্থনার মধ্য দিয়ে যে মনের মেলবন্ধন বা যে আত্মার মেলবন্ধন, এইভাবেই ঘটছে সেখানে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বললেন, you transcend your body, তুমি তোমার এই যে বডিলি এক্সিস্টেন্স সেটাকে তুমি অতিক্রম করো, and become a part of the cosmos, এবং হয়ে যাও মহাজগতের একটি অংশ, which knows no division, যেটা কোনো ভেদাভেদ জানে না, of wealth, age, caste or creed, অর্থাৎ যে ধন দৌলত বা টাকা পয়সা, বয়স, জাত এবং ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ জানে না, বা সেখানে কোনো এই সমস্ত ভেদাভেদ নেই। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. তো কি বলা হচ্ছে, মাই ফাদার কুড কনভে, আমার বাবা কনভে করতে পারতেন, অর্থাৎ বোঝাতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে, ইন ভেরি সিম্পল, খুব সহজভাবে, সাধারণভাবে, ডাউন টু আর্থ তামিল, তামিল ভাষায়, অর্থাৎ খুব সহজ তামিল ভাষায় তিনি বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তো বলছে হি ওয়ান্স টোল্ড মি, তিনি আমাকে একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, অর্থাৎ এটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কথা বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি, সবার ক্ষেত্রেই একই, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে সত্যিকারের যা, অ্যান্ড ইন দি স্টেজ হি হ্যাজ রিচড, এবং সে যেই স্টেজেই পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষই, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দি হোল অফ দি ম্যানিফেস্ট ডিভাইন বিইং, অর্থাৎ প্রত্যেকটি মানুষই সমগ্র ঐশ্বরিক সত্তার বিশিষ্ট একটি অংশ বিশেষ।
অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের যে সমস্ত কিছু, এই যে পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু সৃষ্টি করেছেন আমাদের ভগবান, গড। তো সেহেতু কোনো কিছুকে বাদ দিয়ে তো আমাদের এই পৃথিবী, আমাদের এই মহাজগৎ সম্ভব নয়। সমস্ত কিছুটাকে নিয়েই এই মহাজগৎ, এবং সমস্ত কিছুটাই যেহেতু ভগবানের সৃষ্টি, সেহেতু মানুষও একটা ভগবানের সৃষ্টি। তো প্রত্যেকটা মানুষই একটা এই যে ডিভাইন বিইং, তারই একটা করে অংশ বিশেষ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। বলছে সো তাহলে হোয়াই বি অ্যাফ্রেড, আমরা ভয় পাবো কেন, অফ ডিফিকাল্টিস, যে সমস্ত অসুবিধেগুলো আমাদের জীবনে আসে সেই অসুবিধেগুলোকে আমরা ভয় পাবো কেন, সাফারিংস, যে কষ্ট যন্ত্রণাগুলো আছে সেগুলোকে ভয় পাবো কেন, অ্যান্ড প্রবলেমস, এবং যে সমস্যাগুলো আছে সেইগুলোকে আমরা ভয় পাবো কেন। কারণ ভগবান যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের যে যন্ত্রণা বা সাফারিং, তারও একটা করে সেখান থেকে বেরিয়ে আসার উপায় তিনি রেখেছেন। তো সেই উপায়গুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। হোয়েন ট্রাবলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি রিলিভেন্স অফ ইয়োর সাফারিংস। তো বলা হচ্ছে হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যাগুলি আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করো, দি রিলিভেন্স অফ ইয়োর সাফারিং, তোমার যে সাফারিং বা এই যে যন্ত্রণা, দুঃখ, দুর্দশা বা কষ্টের যে কারণগুলো বা প্রাসঙ্গিকতা, রিলেভেন্স মানে প্রাসঙ্গিকতা বা কারণ, সেই কারণগুলো বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি বলতে যে প্রতিকূল অবস্থা, যেখানে আমাদের খুব কঠিন অবস্থা বলা যেতে পারে, আমাদের জীবনের যে খুব কঠিন অবস্থাগুলো সেইগুলো অলওয়েজ প্রেজেন্ট, সব সময় কি করে উপস্থাপন করে, অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমীক্ষার, বা আমাদের জীবনের যে প্রতিকূল যে সমস্যাগুলো আসে সেই প্রতিকূল সমস্যাগুলো আমাদের আত্মসমীক্ষার একটা সুযোগ করে দেয়। Why do not you say this to the people who come to you for help and advice? তো এখন কালাম বলছেন যে why do not you say this, আপনি কেন বলেন না this, এটি, to the people who come to you for help and advice, ওই সমস্ত মানুষদেরকে যারা আপনার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। অর্থাৎ কালামের বাবা যখন বললেন যে আমাদের যে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা যেগুলো আছে সেইগুলোর কারণ বোঝার চেষ্টা করা উচিত, তখন কালাম জিজ্ঞাসা করলেন তার বাবাকে যে যারা আপনার কাছে এই সাহায্য এবং অ্যাডভাইস বা উপদেশ নেওয়ার জন্য আসে, তাদেরকে তাহলে এই কথাগুলো আপনি বলেন না কেন। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। He put his hands on my shoulders and looked straight into my eyes. তো বলছে he put his hands on my shoulders, তিনি তার হাতগুলোকে আমার কাঁধের ওপরে রাখলেন, and looked straight into my eyes, আমার চোখের দিকে সোজা তাকালেন তিনি। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. তো বলছে কি ফর কোয়াইট সাম টাইম, কিছুটা সময়ের জন্য, হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না, অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, হি ওয়াজ জাজিং, তিনি জাজ করছিলেন, মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতাটাকে, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার যে কথাগুলো সেই কথাগুলো আমি বুঝতে পারবো কিনা, বা এতক্ষণ যেই কথাগুলো বললেন সেগুলো বুঝতে পারলাম কিনা, এটা তিনি জাজ করছিলেন। Then he answered in a low deep voice. Then তারপরে he answered, তিনি উত্তর দিয়েছিলেন, in a low deep voice, নিম্ন অথচ গম্ভীর স্বরে উত্তর দিয়েছিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. His answer, তার যে উত্তরটা, filled me, আমাকে পরিপূর্ণ করেছিল, with a strange energy, একটা অদ্ভুত এনার্জিতে, অদ্ভুত শক্তিতে, অ্যান্ড enthusiasm, এবং একটা অদ্ভুত উৎসাহে পরিপূর্ণ করে দিয়েছিল তার উত্তরগুলো। Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company.
তো হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই সাধারণ মানুষেরা তারা নিজেদেরকে একাকিত্ব অনুভব করে বা একাকী হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, একটা সাধারণ প্রতিক্রিয়া হিসাবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খোঁজা শুরু করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। তো হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যার মধ্যে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কোনো একজনকে খোঁজে যে তাকে সাহায্য করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. Whenever they reach an impasse, যখন তারা অচলাবস্থায় পৌঁছে যায়, ইমফেস মানে অচলাবস্থা, যেখানে আর কোনো কিছু নেই, অর্থাৎ যেখান থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই, নিজে আর বেরিয়ে আসতে পারছে না, এরকম অবস্থায় কি করে, দে লুক টু সামওয়ান, তারা কোনো একজনকে খোঁজে, টু শো দেম দি ওয়ে আউট, যারা তাকে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখিয়ে দেবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তো বলছে এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, প্রত্যেকটা বারংবার ঘটে যাওয়া অ্যাঙ্গুইজ মানে যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার মানে ইচ্ছা বা বাসনা, সেগুলো কি ফাইন্ডস খুঁজে নেয়, ইটস ওন স্পেশাল হেল্পার, এর নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। ফর দি পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। ফর দি পিপল, মানুষদের কাছে, হু কাম টু মি, যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে যারা আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি হয়ে যাই কি, গো বিটুইন অর্থাৎ মধ্যস্থতা স্থাপন করি, মিডিয়াম হয়ে যাই, ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টাগুলোতে, টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস, অর্থাৎ যে সমস্ত অশুভ আত্মা, ডেমনিক ফোর্সেস বলতে অশুভ দুষ্ট যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেইগুলোকে খুশি করার জন্য বা সেগুলোকে শান্ত করার জন্য, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অফারিংয়ের মাধ্যমে, অর্ঘ্যের মাধ্যমে। এই যে হয়ে থাকে, আমরা কোথাও পুজো দিতে গেলে আমরা তো নিজেরা পুজো দিতে পারি না, আমাদের মধ্যে, আমাদের এবং ভগবানের মধ্যে একটা গো বিটুইন বা মধ্যস্থতা স্থাপন করে পুরোহিত। তো সেরকম ব্যাপারটাই ওই কালামের বাবা ওরকম মধ্যস্থতা স্থাপন করেন। এবং কি বলছেন, এবং কিসের মধ্যস্থতা স্থাপন করেন, ওই ডেমনিক ফোর্সেসগুলোকে বা অশুভ শক্তিগুলোকে, সেগুলোকে শান্ত করার, কিভাবে, প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অর্ঘ্যের মাধ্যমে। অর্থাৎ আমাদের মধ্যেও হয়ে থাকে যে সমস্ত ব্যাপারগুলো, ওই যে মানসিকের ব্যাপারগুলো হয়ে থাকে, বা ইসলাম ধর্মের মধ্যে ওই যে কুরবানি বা চাদর চড়ানো, এই সমস্ত ব্যাপারগুলো হয়ে থাকে, ওইগুলোর কথা বলা হয়েছে। This is not a correct approach at all and should never be followed. এবং কালামের বাবা তারপরেই বলছেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু মোটেই ঠিক পথ বা ঠিক পন্থা নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এই যে পন্থাটা বা এই যে পথটা, এটাকে ফলো করাও কিন্তু উচিত নয়। অর্থাৎ কালামের বাবা বলছেন, তোমার রিলিজিয়াস পার্সন হওয়া উচিত, একজন ধার্মিক ব্যক্তি হওয়া উচিত, কিন্তু তোমার মধ্যে কোনো যে কুসংস্কারগুলো রয়েছে, এই যে এই সমস্ত যে ধারণাগুলো রয়েছে, এইগুলো কিন্তু থাকা উচিত নয়, বা এই সমস্ত ধারণাগুলো পোষণ করা উচিত নয় নিজের মধ্যে। One must understand the difference between a fair reading vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তো কি বলছে, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দি ডিফারেন্স, পার্থক্য, বিটুইন এ ফেয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি, ভয় সন্ত্রস্ত হয়ে অদৃষ্ট সম্পর্কে যে ধারণা পোষণ করা, সেই জিনিসটা, বা এই যে নিয়তি কথাটা বলা হয়, সেই নিয়তিটা, অ্যান্ড দি ভিশন দ্যাট ইনেবলস আস টু সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলভস, অর্থাৎ নিজেদের ভেতরে বসবাসকারী যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণের বাধা সৃষ্টি করার যে শত্রুগুলো তাদের মধ্যে
পার্থক্য বুঝতে হবে, অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাহলে এই যে বলা হচ্ছে এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এটার মানেটা কি? ধরো বলা হলো কি, ধরো আমি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলাম, ধরো একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম গাড়ি চালিয়ে নিয়ে, তো ওই জায়গায় গিয়ে আমার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো আমি এই অ্যাক্সিডেন্টটাকে আমরা দুটোভাবে পর্যালোচনা করতে পারি বা দুটোভাবে আমরা দেখতে পারি। তো একটা ব্যাপারটা কি, যেটা হচ্ছে বলতে পারি যে আমার নিয়তিতে ছিল বা আমার ভাগ্যে ছিল, সেটা আমার হয়েছে, এটা হচ্ছে ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। বা আরেকটাভাবে বলতে পারি যে ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম, যে ওই জায়গাটায় কোনো অশুভ শক্তি ছিল যেটার ফলে যেটা এসে অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে দিল। তো এর ফলে কি হচ্ছে, পরের বার যখন আমি ওটা দিয়ে যাচ্ছি তখন আমি ভয়ে ভয়ে যাচ্ছি, এই বুঝি কোনো অশুভ আত্মা এসে না অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। তো এটা একরকমভাবে একটা ব্যাখ্যা দিতে পারি। এবং আরেকটা কি, যে ওই যে অ্যাক্সিডেন্টটা যে ঘটেছিল সেটার কারণটা আমি খুঁজে বের করতে পারি, কেন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। হতে পারে আমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গিয়েছিলাম, অন্য মানুষকে হয়ে গিয়েছিলাম, বা অন্য কিছু কারণ হতে পারে, তো এই জন্য অ্যাক্সিডেন্টটা ঘটলো। তো এই যে দুটো জিনিস, এই দুরকমভাবে আমরা একটা জিনিসকে দেখতে পারি। তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস বলা আছে, এই যে দি এনিমি অফ ফুলফিলমেন্ট। এনিমি অফ ফুলফিলমেন্ট বলতে এনিমি অফ হ্যাপিনেস। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে এই যে ডিফিকাল্টিজ বা সাফারিংস বা প্রবলেমস, এই যে এই সমস্ত জিনিসগুলো, সেইগুলোর কথা বলা হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো যখন আসবে আমাদের জীবনে, এই সমস্ত জিনিসগুলোর এই যে শিখ বলা হচ্ছে, খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ওই জিনিসগুলোর কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. তো কালাম বলছেন, আই রিমেম্বার মাই ফাদার, আমার মনে পড়ে আমার বাবাকে, স্টার্টিং হিজ ডে অ্যাট 4 a.m. বাই রিডিং দি নামাজ বিফোর ডন। ভোর হওয়ার আগেই 4টের সময় তিনি দিনটা শুরু করতেন কিভাবে? নামাজ পড়ে। আফটার দি নামাজ হি ইউজড টু ওয়াক ডাউন to a small coconut grove we owned about 4 miles from our home. তো কি বলা হচ্ছে? আফটার দি নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হেঁটে যেতেন কোথায়? একটা ছোট্ট নারকেলের বাগানে। উই ওন্ড, যেটা আমাদের ছিল। অ্যাবাউট 4 মাইলস, প্রায় 4 মাইলের মতো দূরত্বে, ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। সেখানে তিনি প্রত্যেক দিন ওই নামাজের পরে হেঁটে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। তো কি বলছেন? হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, 1 ডজন কোকোনাট অর্থাৎ নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেগুলোকে তিনি একসঙ্গে বাঁধতেন, থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং বেঁধে সেগুলোকে ঘাড়ের উপর ফেলে দিতেন এবং বয়ে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন, এবং ঠিক তারপরেই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার প্রাতরাশ বা সকালের খাবারটা তিনি খেতেন। This remained his routine even when he was in his late 60s. বলছে this remained, এটাই চলছিল, হিজ রুটিন, তার প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনটা চলছিল, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার বয়স ছিল লেট 60s-এ, অর্থাৎ 65 থেকে 70-এর মধ্যে যখন তার বয়সটা চলছিল, তখনও তার এই রকম রুটিনটা চলছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. বলছে কি, I have throughout my life tried to emulate my father. তো বলছে আমি চেষ্টা করেছিলাম কি করতে? ইমিউলেট করতে, কপি করতে, মাই ফাদার, আমার বাবাকে। সারাটা জীবন ধরে আমি আমার বাবাকে কপি করতে চেষ্টা করেছিলাম। ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজের পৃথিবীতে। তার পৃথিবী কোনটা? অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান প্রযুক্তি। তো কালাম নিজের যে ওয়ার্ল্ড, সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ওয়ার্ল্ড। তো সেই বিজ্ঞান প্রযুক্তির ওয়ার্ল্ডে তার বাবাকে তিনি কপি করতে চেষ্টা করেছিলেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up
from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. তো বলছে কি আই হ্যাভ ইন্ডিভোল্ড, আমি গভীরভাবে চেষ্টা করেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দি ফান্ডামেন্টাল ট্রুথস, যে অপরিহার্য সত্য কথাগুলো, রিভিয়েলড টু মি বাই মাই ফাদার, যেগুলো আমার বাবা আমার কাছে প্রকাশিত করেছিলেন বা আমাকে বলেছিলেন, অ্যান্ড ফিল কনভাইন্সড, এবং আমি নিশ্চিতভাবে অনুভব করেছিলাম, দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে সেখানে অস্তিত্ব আছে কিসের, এ ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তির বা ঐশ্বরিক ক্ষমতার, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজন মানুষকে ওপরে তুলতে পারে, ফ্রম কনফিউশন, তার যে জীবনে বিশৃঙ্খলা রয়েছে, তার জীবনে যে কনফিউশন রয়েছে সেগুলো থেকে ওপরে তুলতে পারে, মিজারি, তার দুর্দশাগুলো যেগুলো রয়েছে, মেলানকলি, অবসাদগুলো যেগুলো রয়েছে, অ্যান্ড ফেলিওর, এবং যে ব্যর্থতাগুলো রয়েছে সেইগুলো থেকে ওপরে তুলতে পারে, অ্যান্ড গাইড, এবং গাইড করতে পারে, পরিচালনা করতে পারে, ওয়ান, একজনকে, টু ওয়ান্স ট্রু প্লেস, তার নিজের সত্যিকারের জায়গায়, তার যেখানে পৌঁছানো উচিত সেই জায়গাতে তাকে গাইড করে নিয়ে যেতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. তো বলছে কি and, এবং once an individual, যদি কোনো একজন ব্যক্তি severs, ত্যাগ করে, হ্যাঁ, his emotional and physical bond, তার মানসিক এবং তার যে দৈহিক যে বন্ধনগুলো রয়েছে সেই বন্ধনগুলো যদি সে অতিক্রম করতে পারে বা সেগুলোকে যদি সে কাটাতে পারে, হি ইজ অন দি রোড টু ফ্রিডম, সে স্বাধীনতার বা মুক্তির পথে সে যেতে পারবে, মুক্তির পথে যেতে পারবে, হ্যাপিনেস, সে খুশির পথে যেতে পারবে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং তার যে মন সেই মনে সবসময় শান্তি বিরাজ করবে। তো এতটা পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে, এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।